ডিজিটাল অ্যারেস্ট এক ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ ফাঁদে পড়ে যাচ্ছেন। এই ডিজিটাল অ্যারেস্টে কিছুদিন আগে আমাদের রাজ্যেই প্রথম, নজিরবিহীনভাবে প্রথম আমাদের রাজ্যেই 9 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের কাজ কারা করছে? এই প্রতারকরা কোন রাজ্য থেকে কাজ চালাচ্ছে? সিবিআই হিসাব করে দেখছে 5টি রাজ্যের নাম উঠে আসছে যেখান থেকে অপারেশন চালানো হচ্ছে। কোন 5 রাজ্য, কিভাবে অপারেশন চলছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? দেখো, সিবিআই চক্র ভি নামে যে তাদের মিশন তারা স্টার্ট করেছেন বা তারা যে তদন্ত শুরু করেছেন, তাতে 5টি রাজ্যের কথা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে। যে 5টি রাজ্য, সেখান থেকে বসেই এই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণা আতুরঘর বলা যেতে পারে। কী কী সেই রাজ্যগুলি? রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা। এই 5টি রাজ্যে কিন্তু মূল চক্রীরা মাথারা বসে রয়েছে। কি করে সিবিআই জানতে পারলেন? সম্প্রতি তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এই চক্র ভি মিশন যারা অভিযান যারা চালাচ্ছেন, তাদের কাছে তথ্য এসছে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট, অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্ট, এবং 700-র বেশি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেটাইজ ব্যাংক, বেসরকারি ব্যাংক, যারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ যারা চক্রী, তারা প্রায় 700-র বেশি ব্যাংকে গিয়ে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট তারা খুলে ফেলেছেন বা তারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছেন। এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রতারকরা, যারা প্রতারিত হচ্ছেন, তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ফেলছেন এবং সেখান থেকে সেই টাকা চলে আসছে এবং সেই টাকা কিন্তু বিদেশেও লগ্নি হয়ে যাচ্ছে বা বাইরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাওয়ালাতেও মাধ্যমে সেই টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, এই 5টি রাজ্যে কিন্তু মেন মাথারা বসে রয়েছে, এমনটা তথ্য উঠে আসছে। এবং এই 5টা রাজ্য, স্বাভাবিকভাবে এই 5টা রাজ্যে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে। সেখানেও বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংককর্মীতে একাংশ মিডলম্যান প্রচুর সংখ্যায় রয়েছে, যারা এই চক্রের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে। প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কিরকম না, যদি আপনি 1 লাখ টাকা দেন তাহলে অতিরিক্ত 10,000 টাকা শুধু আপনাকে ফেরত দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই এই ফাঁদে অনেকেই পা দেবেন হয়তো। সেরকমই দেখা গেল 4 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছেন একজন, 40,000 বাড়তি পাবেন। এবং সেখানে যেতেই ওই 2 বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। 3টি বাইকে করে 6 জন এসে 2 জনকে মারধর করে এবং মারধরের পর টাকা নিয়ে হাওয়া। এরপর অবশ্য পুলিশি তৎপরতায় রাতেই 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3টি বাইক সহ 6 ছিনতাইবাজকে গ্রেপ্তার করে 3,75,400 টাকা উদ্ধার হয়েছে। 1 লক্ষ টাকায় 10,000 টাকা বাড়তি দেবো। আসতে বলেছিল নাড়াজলের তালডাঙ্গাতে, আমি আসছিলাম, দিয়ে ওরা সেটিং করা ছিল লোক, 3টা বাইকে 6 জন লোক এসেছিল। আসার পরে আমার নাইলন ব্যাগে 4 লক্ষ টাকা ছিল, ওরা মারধর করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে বলছে যদি কোথাও কিছু জানাস একদম জানে মেরে দেবো। পুলিশ ক্যাম্পে গিয়ে আমি নির্ভর করলাম, স্যারেদেরকে বললাম, ওনারা সহযোগিতা করলো। 100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের, আর এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নাম নেই। এই নিয়ে তরজাতুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত 1 বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারে কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার এই পরীক্ষায় নতুন করে কোনো বাধাই চায় না সুপ্রিম কোর্ট। ওএমআর প্রকাশের আবেদন সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের মন্তব্য, নতুন করে মামলার দরজা খোলার প্রয়োজন নেই। শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবারই তারা পরীক্ষার দিন ঘোষণা করেছে। এরই মধ্যে আবারও সুপ্রিম কোর্টে মামলা। সিবিআই এর হাতে থাকা ওএমআর প্রকাশের আবেদন চাকরিহারাদের একাংশের। শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেখানে ওএমআর প্রকাশ চেয়ে মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। মামলাকারীদের আইনজীবী আবেদন করেন ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টকে বিবেচনার ভার দিন, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় নতুন করে মামলার দরজা খোলার প্রয়োজন নেই। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। গত 30 মে জারি করা সে নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতও ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি, তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে। এরপর বৃহস্পতিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন। 7 সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর পরদিনই ওএমআর প্রকাশ চেয়ে মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। এর আগে এই এসএসসি নিয়োগ নিয়ে নানা সময় নানা মামলা হয়েছে, কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে। তৈরি হয়েছে নানা আইনি জটিলতা, থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার হাজার চাকরি গিয়েছে। এর মধ্যে দাগিরা আর পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা যোগ্য তাদেরও অনেকে বলছেন যে তারা আর পরীক্ষায় বসতে রাজি নন। এসবের মাঝে সুপ্রিম কোর্টে ফের একটি মামলা, ওএমআর শিট প্রকাশ করতে হবে এই দাবিতে। তাহলে কি নিয়োগের পথে আবার মামলার কাঁটা? সেটা আর হচ্ছে না, মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেকের মতে শীর্ষ আদালত এদিন বুঝিয়ে দিল এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার পথে আর কোনো বাধা তৈরি হোক সেটা তারা চায় না। নিউজ 18 বাংলা।